ভাবুন তো এমন এক জাদুর দুনিয়ার কথা যেখানে আস্ত কুড়ে ঘরের মুরগির মতো পা আছে, আর সেটা বিপদে পড়লেই মানুষের মতো ভৌ দৌড় দেয়। শুধুই কি তাই, দ্বীপের মতো দেখতে বিশাল এক জাদুর তিমি মাছ, যে কিনা আবার দিব্যি আকাশে উঠছে, আর কথা বলা পাহাড় মানুষের আইকিউ টেস্ট নিচ্ছে। আর হ্যাঁ, একটা জলপাড়াও আছে যে কিনা নিজেকে সমুদ্রের রাজা দাবি করে। কি মাথা ঘুরছে? আরে দাঁড়ান, আসল টুইস্ট তো এখনো বাকি। আমাদের মুভির হিরো এই রূপকথার যুগে বসে জেনারেটর চালিয়ে এসির হাওয়া খায়, কারণ তার কাছে আছে এমন এক জাদুর তলোয়ার যা দিয়ে সে ভবিষ্যতের পোর্টাল খুলতে পারে। কিন্তু মুশকিল হলো, ঠিক যখনই রাজ্যে ভয়ঙ্কর ডাইনি আর দানবেরা আক্রমণ করে, তখনই আমাদের হিরোর জাদুর তলোয়ারের ব্যাটারি গেল ডাউন হয়ে। এখন এই চার্জিং তলোয়ার, মুরগির ঠ্যাংওয়ালা জাদুর ঘর আর এই মুন্ডু কাটা জাদুকরকে সাথে নিয়ে সে কিভাবে নিজের রাজ্য বাঁচাবে, সেই ক্রেজি জার্নিটা দেখতে হলে সরাসরি গল্পে ঢুকে পড়তে হবে। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম দ্য লাস্ট ওয়ারিয়র রুট অফ ইভিল। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কিছু সৈনিক বনের ভিতরে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, আর তাদের সাথে ইভান নামের একটা ছেলেও আছে। একটু খেয়াল করে দেখেন তো, ইভান কিন্তু এই সৈনিকদের মতো পুরনো যুগের কোনো জামা কাপড় পরে নেই। এর আসল কারণ কি জানেন? এর কারণ হচ্ছে ইভান এই রাজ্যের রাজার ছেলে, আর এই রাজ্যের রাজার কাছে আছে এমন একটা তলোয়ার যা দিয়ে ভবিষ্যতে যাওয়া যায়। আর এই তলোয়ারের সাহায্যেই ইভান ভবিষ্যতে গিয়ে এইসব আধুনিক জামা কাপড় কিনে নিয়ে আসে। তারা যখন রিল্যাক্সে বনের ভিতর দিয়ে হাঁটছিল, ঠিক তখনই তাদের উপর গোল ফুটবলের মতো মাথাওয়ালা এক আজব দানব আক্রমণ করে। দানবটাকে দেখতে একটু হাস্যকর লাগলেও সে মোটেও সহজ সরল ছিল না। এই শরীর ছাড়া দানবটা একাই সবাইকে কাবু করে ফেলছিল, কেউই তার সাথে মারামারি করে পেরে উঠছিল না। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে অনেক কষ্টে রাজার এক সৈনিক তাকে আটকাতে সক্ষম হয়, আর সাথে সাথেই তাকে একটা থলিতে ভরে ফেলে। এরপর সেই দানবকে নিয়ে তারা তাদের রাজ্যে ফিরে যায়। তাদের এই বিশাল সুন্দর রাজ্যের নাম ছিল দি হোয়াইট সিটি। এরপর আমরা রাজ্যের একটা গ্রাম্য বাজার দেখতে পাই, যেখানে এক সুন্দর ফুটফুটে বাচ্চা অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছিল। আসলে এই বাচ্চাটা এতিম আর অনেক অসহায়, সে অনেক ক্ষুধার্ত ছিল, তাই আশপাশ থেকে কি খাওয়া যায় সেটাই খুঁজে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ফুলের মতো এই ছোট্ট শিশুটা বাধ্য হয়ে এক মহিলার হাতে থাকা ঝুড়ি থেকে একটা আপেল চুরি করে। যদিও মহিলাটা বিষয়টা লক্ষ্য করে, কিন্তু সে বিষয়টা বুঝতে পেরে না দেখার ভান করেই থাকে। ওই মহিলাটা বাচ্চাটাকে কিছু না বললেও বাচ্চাটার মনে ভয় ছিল, যদি সে ধরা খায় তাহলে তাকে অনেক বকা দেবে, আর তাই সে ভয়ে আপেলটা খেতে খেতে জঙ্গলের দিকে পালিয়ে যায়। বাচ্চা মেয়েটা জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সামনে একটা চমৎকার ফুল দেখতে পায়। ফুলটি সত্যি অনেক চমৎকার ছিল, দেখলেই অবাক হয়ে যাওয়ার মতো। দেখুন কিভাবে ঝিলমিল করছে, আর বুঝতেই তো পারছেন বাচ্চা হলেও মেয়ে মানুষ, ফুল দেখলেই ছিঁড়তে চায়। এটা যেন মেয়েদের জন্মগত অধিকারে পরিণত হয়েছে। কি আপুরা, ভুল কিছু বললাম? জানি কোনো আপু সত্যটা স্বীকার করার সাহস নেই। যাই হোক, কাহিনীতে ফেরা যাক। যখনই না সে ফুলটা ছিঁড়তে যায়, টুস করে একটা কাঁটা তার হাতে ফুটে যায়। যত সুন্দর ফুল ততটাই বিষাক্ত, আর দেখতে দেখতেই সেই কাঁটার বিষ বাচ্চাটার পুরো হাতে ছড়িয়ে পড়ে। এদিকে সে যে মহিলার ঝুড়ি থেকে ফল চুরি করেছিল, সেও তার পিছু পিছু সেখানেই চলে আসে। সে মেয়েটাকে অসুস্থ হয়ে যেতে দেখে তাকে বুকে জড়িয়ে আদর করে। তখন তারও চোখ পড়ে সেই ঝলমলে ফুলের দিকে। সেও ব্যতিক্রম ছিল না, সেও তো মেয়ে, তাই না? সে নিজেও ফুলটা দেখে লোভ সামলাতে না পেরে সেটা ছিঁড়তে যায়, আর তার হাতেও আরেকটা কাঁটা ফুটে যায়। এদিকে এতক্ষণে সেই ছোট্ট মেয়েটার পরিস্থিতি খারাপ বুঝে মেয়েটাকে নিয়ে সে দ্রুত সেখান থেকে বাড়ি ফিরে আসে। এদিকে আমরা আবারও রাজার ছেলে ইভানকে দেখতে পাই। সে তার ঘরকে আধুনিক জগতের সব যন্ত্রপাতি দিয়ে ভরে ফেলেছে। কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, এসি, ময়লা পরিষ্কার করার জন্য ভ্যাকিউম ক্লিনার, এমনকি লাইট, ফ্যান সবই আছে। কিন্তু এগুলো তো আর এমনি এমনি চলে না, এগুলো চলতে তো কারেন্টের দরকার। তাই সেই ফিউচার থেকে একটা জেনারেটরও নিয়ে এসেছিল, আর এই জেনারেটরটা চালু করতেই বাইরে বিকট শব্দ শুনে সেখানে থাকা সৈনিকেরা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে তখন এক সৈনিক এটাকে একটা দানব ভেবে এক বাড়িতে ঠান্ডা করে দেয়। কি একটা অবস্থা! আসলে সৈনিকেরাও বা কি দোষ? ওই যুগে এইসব মেশিন তো কেউ চিন্তাও করতে পারতো না। এদিকে হঠাৎ বিকট শব্দ শুনে ইভানের গার্লফ্রেন্ড এলিজা আর ইভান দ্রুত বাইরে বেরিয়ে আসে। আর সে বাইরে এসে দেখতে পায় এক প্রহরী বাইরে থাকা জেনারেটরটাকে বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে। বেচারা ইভানের আর কিছুই করা ছিল না, তাই সে বাধ্য হয়ে সেই জাদুর তলোয়ার দিয়ে ভবিষ্যতে যাওয়ার একটা পোর্টাল তৈরি করে, আর সুপার শপে গিয়ে নতুন একটা জেনারেটরের সাথে আরো কিছু প্রোডাক্ট কিনে ফিরে আসে। অন্যদিকে সেই কাটার বিষ ধীরে ধীরে ছোট্ট মেয়েটার পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল, আর তার সারা শরীরের প্রভাব দেখা দিতে শুরু করে। এমনকি মেয়েটার হাতেও সেই বিষের প্রভাব পড়তে শুরু করে। ছোট্ট মেয়েটার অবস্থা খারাপ দেখে মেয়েটা দ্রুত তাকে একটা জঙ্গলের গভীরে নিয়ে যায় এক কবিরাজ মহিলার কাছে। এই কবিরাজ মহিলা আসলে এক জাদুকরী ডাইনি। সে মেয়ে দুটোকে দেখেই বুঝতে পারে তাদের উপরে কালো জাদু ভর করেছে। কালো জাদুর কথা শুনেই মেয়েটা ভয়ে সেখান থেকে চলে যায়, আর কবিরাজের কাছে গিয়ে কোনো সমাধান না পেয়ে সে আবারও সেই ফুলের খোঁজে যায়। কারণ আপনারা তো
জানেনি যে কোনো সমস্যার সমাধান আসলে সেই সমস্যার ভেতরেই লুকানো থাকে, তাই সে ওইটা ভাবে আর সেখানে যায়। কিন্তু এবার আর কোনো ফুল দেখতে পায় না। ফুল দেখতে না পেলেও সেখানে থাকা লতাপাতাগুলো তাদেরকে আঁকড়ে ধরে ফেলে। অনেক চেষ্টার পরেও তারা লতাপাতা থেকে বের হতে পারছিল না। অন্যদিকে রাজ্যে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সবাই তাদের শক্তি আর স্কিলগুলো প্রদর্শন করছিল। সেখানে উপস্থিত থাকা সৈনিকরা হঠাৎ দাবি করে বসে তারা তাদের ভবিষ্যৎ রাজা মানে ইভানের শক্তি দেখতে চায়। এটা শুনে ইভান সেখান থেকে দ্রুত কেটে পড়ে আর রাজার কাছে গিয়ে সেই তলোয়ারটা দিয়ে ভবিষ্যতে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অবাক করা বিষয় হলো এবার তার এই তলোয়ার দিয়ে ভবিষ্যতের কোনো পোর্টাল ওপেন হচ্ছিল না। আসলে তলোয়ারটার শক্তি কমে গেছে, অনেকটা তোমাদের ফোনের ব্যাটারির মতো। বারবার ব্যবহারের ফলে ব্যাটারি ডাউন চার্জ হয়ে গেছে। কিন্তু মুশকিল ব্যাপার হলো রাজা নিজেও জানে না এই জাদুর তলোয়ার কিভাবে রিচার্জ করা যায়। তাই উপায় না পেয়ে ইভান বাধ্য হয়ে সবার সামনে আসে। ঠিক তখনই সেখানে বড় একটা পাখির বেশে দুইটা ডাইনি এসে হাজির হয়। তারা মূলত জাদুর তলোয়ারটাকেই নিতে এসেছিল। এই ডাইনি দুটির নাম এলেনা আর বারবারা। এরা আসলে অন্য কেউ না, এরাই সেই দুই মেয়ে যাদের শরীরে কাটার বিষ ঢুকে গিয়েছিল। গাছের শিকড়গুলো তাদেরকে মাটির নিচে টেনে নিয়ে যায় আর ডাইনিতে পরিণত করে দিয়েছিল। এখন তারা ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে, যেমন করে আমাদের দেশেও একজন ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে। এই লাইনের দায়ভার পুরোপুরি স্ক্রিপ্ট রাইটারের। যাই হোক, ডাইনিগুলো এসে রাজার সৈনিকদের সাথে তুমুল আকারে লড়াই শুরু করে দেয়। তারা জাদু করে রাজার সব সৈনিকদের চোখ গায়েব করে দেয় আর তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে, যেই কারণে রাজার সৈনিকরা একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। সুযোগ বুঝে বারবারা তলোয়ারটা নিয়ে উড়াল দেয়। ইভান বিষয়টা দেখতে পেয়ে বারবারার গায়ে মোবাইল ফোন ছুড়ে মারে। এতে বারবারার কাছ থেকে তলোয়ারটা মাটিতে পড়ে যায়। রাজা দ্রুত তলোয়ারটা উঠিয়ে নেয়। তারপর সে তলোয়ার দিয়ে লড়াই করতে গিয়ে দেখে আসলে এতে জাদুর কোনো শক্তি কাজ করছে না। তাই রাজা তলোয়ারটা ইভানের হাতে দিয়ে বলে নিজেকে রক্ষা করো, কারণ রাজা জানতো আজ অথবা কাল কোনো না কোনো ভাবে এই তলোয়ারের শক্তি ফেরত আসবেই। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এ আবার কেমন বাপ, ছেলেকে নষ্ট তলোয়ার দিচ্ছে, তাই না? আসলে আমিও এমন কিছুই ভেবেছিলাম। যাই হোক, ইভান যখন বুঝতে পারে সেই লড়াই কোনোভাবেই জিততে পারবে না, তখন সুযোগ বুঝে তার গার্লফ্রেন্ড এলিজা সেই কবিরাজ বুড়ি, গোল মাথাওয়ালা দানব আর প্রহরীকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় বারবারা আর এলেনা তাদেরকে দেখে ফেলে আর ডাইনি দুটো তাদের পিছু করবে বুঝতে পেরে কবিরাজ বুড়ি তার জাদু দিয়ে একটা চলন্ত কুড়ে ঘরকে নিজের কাছে ডেকে আনে। এলেনা আর বারবারা সেখানে এসে জাদুর ঘরকে দৌড়ে পালাতে দেখে তাদের পিছু করতে শুরু করে। আসলে এই ঘরের ভিতরে কিছুই ছিল না, এটা শুধুমাত্র তাদেরকে ধোকা দেওয়ার জন্য করা হয়েছিল। আর কি অদ্ভুত দেশ রে ভাই, ঘরেরও মুরগির মতো পা ছিল আর সেটা দিয়ে মুরগির মতো ঘর দৌড়াচ্ছিল। কি জানি বাপু, আমাদের সময় এইসব কিছু ছিল না। যাই হোক, ডাইনিদেরকে ধোকা দেওয়ার পর তারা সবাই আসলে নদীর পাড়ে একটা বিশাল গাছের নিচে লুকিয়েছিল। ইভান তখন কবিরাজকে জিজ্ঞেস করে আচ্ছা এই তলোয়ারটা আসলে কোথা থেকে এসেছে, আর এই ডাইনিগুলোই বা কারা, আর তারা এই তলোয়ারের পেছনে কেন পড়ে আছে। আর কবিরাজ তখন সবাইকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আর তাদের সাথে চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। আসলে বহু বছর আগে এখানে একটা ভালো জাদুকর ছিল। সে এতটাই পাওয়ারফুল ছিল যে মৃত গাছকেও জীবিত করে ফেলতে পারত। কিন্তু এত শক্তি থাকার পরেও বয়সের কাছে সে হার মেনে যাচ্ছিল। আস্তে আস্তে তার বয়স হয়ে যাচ্ছিল আর তাই সে নিজেকে অমর বানানোর জন্য একটা জাদুর তলোয়ার বানানো শুরু করে। তলোয়ার বানানো হয়ে গেলে এক পূর্ণিমার রাতে তাকে এক বিশেষ পাথর এই তলোয়ারে ফিট করতে হতো। জাদুকর নিয়ম অনুযায়ী সবকিছুই করছিল, কিন্তু তার এক শিষ্য দূর থেকে সবকিছু দেখছিল আর তার মনের ভিতরে ক্ষমতা পাওয়ার লোভ ঢুকে যায়। সে নিজেও জাদুকরের মতো অমর হতে চাইছিল। এই শিষ্যের নাম ছিল কৌশিক। সে লোভ সামলাতে না পেরে সুযোগ বুঝে জাদুকরের উপরে একটা বড় পাথর ফেলে দেয় আর তাকে মারার চেষ্টা করে। কিন্তু জাদুকরের অনেক শক্তি থাকার কারণে সে মরে না গিয়ে মাটির নিচে চাপা পড়ে যায়। আর এভাবেই মাটির নিচে বহু বছর চাপা থাকার পরে ভালো জাদুকর রাগে ক্ষোভে এখন শয়তানে পরিণত হয়ে গেছে। আর তারা যখন এইসব কথাগুলো বলছিল ঠিক তখনই সেখানে নদীর রাজা মানে এই জলপাড়া আর কি, সে এসে বলে আমার সাথে নিরাপদ স্থানে চলো, সেখানে গেলে তোমরা এই শয়তানকে কিভাবে মারতে পারবে সেটা জানতে পারবে। আর সবাই এই জলপাটার কথায় রাজি হয়ে সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে এলেনা আর বারবারা সেই জাদুর ঘরটার পিছু করতে করতে এক পর্যায়ে সেটাকে ধরে ফেলে, কিন্তু ঘরের ভেতরে ঢুকে কাউকে না পেয়ে রাগে আগুন দিয়ে সেই ঘরকে পুড়িয়ে ফেলতে চায়। আর আগুন দেখে ঘরটা আবারও এক ভোঁদড় দেয়। এদিকে আমরা দেখি ইভান একটা বড় শিকল ধরে টানাটানি করছে, কিন্তু কোনোভাবেই সেটা তুলতে পারছে না। এমনকি তার দেখা দেখি সেখানে থাকা সেই সৈনিকটাও শিকল ধরে টানাটানি করে, কিন্তু সেও কিছুই করতে পারছিল না। তখন জাদুকর বুড়ি তার থলে থেকে কিছু ওষুধ খেয়ে প্রচুর শক্তিশালী হয়ে যায় আর একাই এক হাত দিয়ে সেই শিকল টেনে তুলে ফেলে। আর তার সাথে পানির নিচ থেকে একটা বিশাল বড় তিমি জেগে ওঠে। এটা একটা বিশাল জাদুর তিমি যা এতদিন একটা দ্বীপের মতো সেজেছিল। শিকল টান দিতেই সেটা পানির নিচ থেকে উঠে সোজা আকাশে উঠতে শুরু করে। সেই তিমি মাছ তাদেরকে এক বরফের দেশে নিয়ে যায়। যাত্রাপথে সুযোগ বুঝে ইভান বুড়ির ব্যাগ থেকে সেই জাদুর ট্যাবলেট চুরি করে নেয়। চুরি করে ট্যাবলেট খেয়ে সবার সামনে বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে নিজেকে একটু পাওয়ারফুল ফিল করার চেষ্টা করে আর কি। আর এইসব করতে করতেই ইভান এক বিশাল কথা বলা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায়। পাহাড়টা তাকে বলে যদি তুমি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে এই পাহাড়ের ভেতর ঢুকতে দেব, আর তা না হলে তোমাকে মেরে ফেলবো। ইভান বুদ্ধি করে পাহাড়টাকে কথার জালে ফেলে তাকে দিয়ে
3টা প্রশ্ন করিয়ে নেয়, যেগুলোর উত্তর সে আগে থেকেই জানতো। ইভান পাহাড়কে বলে, দেখো তুমি কিন্তু 3টা প্রশ্ন করে ফেলেছো, আর আমি 3টার উত্তরও দিয়ে ফেলেছি, এখন আমাকে ভিতরে ঢুকতে দাও। কথা বলা পাহাড় বুঝতে পারে যে ইভান তাকে বোকা বানিয়ে তার নিজের ইচ্ছা মতো 3টে প্রশ্ন করিয়েছিল, কিন্তু শর্ত মতে তার এখন কিছুই বলা ছিল না, তাই সে তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। ইভান একটা জাদুর পাথর হাতে নিয়ে ভেতরে প্রবেশ করে। এই পাথরের বিশেষত্ব ছিল এই পাথর দিয়ে মৃত্যুর পরের দুনিয়া থেকে যে কোনো মৃত ব্যক্তিকে আবারও পৃথিবীতে জীবিত করে ফিরে আনা যাবে। এদিকে ইভান সেই ঝলমলে জাদুর পাথরটা নিয়ে পাহাড়ের ভেতরে এক ঘুটঘুটে অন্ধকার গুহায় ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে একেবারেই চমকে যায়, কারণ সে দেখে তার বাবা একটা পাথরের উপর দাঁড়িয়ে আছে। ইভান তো অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি এখানে কি করছো? তখন রাজা একটা দুঃখের কথা জানায়। সে বলে ইভান চলে যাওয়ার পর ওই শয়তান জাদুকররা তাকে মেরে ফেলেছে, আর সে এখন মৃতদের জগতেই আটকে আছে। এটা শুনে ইভান ইমোশনাল হয়ে বলে, টেনশন নিও না বাবা, আমার কাছে এই জাদুর পাথর আছে, এটা দিয়ে অন্তত আমি একজন মানুষকে জীবিত করতে পারবো, আমি তোমাকেই নিয়ে যাব। কিন্তু বাবা তো বাবাই হয়, তাই না? রাজা পরিষ্কার বলে দেয়, আমি আমার জীবন কাটিয়ে দিয়েছি, এখন এই রাজ্য সামলানোর দায়িত্ব তোমার। এরপর রাজা সেখানে কৌশিককে ডাকে। কৌশিক কথা মনে আছে তো, ওই যে জাদুকরকে ধোকা দিয়েছিল? রাজা ইভানকে বলে, তুমি আমাকে না, কৌশিকে তোমার সাথে নিয়ে যাও, কারণ ওই একমাত্র শয়তান জাদুকরকে হারাতে সাহায্য করতে পারবে। আসলে কাহিনী হলো, এই কৌশিকই 5000 বছর আগে জাদুকরকে ধোকা দিয়ে নিজেই অমর হয়ে গিয়েছিল। কিন্তু ভাই 5000 বছর ধরে বেঁচে থাকতে থাকতে বেচারা জীবনের উপর দিয়ে রীতিমতো বিরক্ত হয়ে গেছে, তাই সে এখন অমরত্বের অভিশাপ থেকে মুক্তি চায়, আর নিজের ভুল শুধরে সে জাদুকরকে চিরতরে শেষ করতে চায়। এরপর তারা যখন পাহাড় থেকে বাইরে বেরিয়ে আসে, বাকি সবাই তো কৌশিককে দেখে রীতিমতো হা। অন্যদিকে শুরু হয়ে যায় ডাইনিদের চাল। এলিনা তার জাদু মন্ত্র দিয়ে একটা জলের সত্তা তৈরি করে, আর বারবারাকে হুকুম দেয় ইভানকে খুঁজে বের করে জাদু তলোয়ারটা নিয়ে আসতে। এদিকে আমাদের হিরো ইভান তার দলবল নিয়ে আবারও যাত্রা শুরু করেছে। রাস্তায় ইভান তার ব্যাগ থেকে সেই জাদুর ওষুধ খেয়ে রীতিমতো সুপারম্যান হয়ে যাচ্ছে। রাস্তায় বড় বড় পাথর বাধা সব একাই সরিয়ে সবাইকে ইমপ্রেস করে দিচ্ছিল। আর হাঁটতে হাঁটতে কবিরাজ বুড়ি কৌশিককে জিজ্ঞেস করে, হ্যাঁ রে ভাই, বলতো এবার জাদুকরকে মারবো কিভাবে? কিন্তু 5000 বছর আগের কথা কি আর মনে থাকে? কৌশিক তো সবকিছুই ভুলে বসে আছে। আর তখন বুড়ি মেজাজ খারাপ করে ধপধপ কৌশিকের মাথায় কয়েকটা বাড়ি মারে। আর ভাই বিশ্বাস করবেন না, ওই বাড়ি খেয়েই তার সব কথা মনে পড়ে যায়। মাথায় বাড়ি খেলে যে মেমোরি ফেরে, এটা মনে হয় রূপকথার জগতেও কাজ করে। যাই হোক, কৌশিক বলে, যেই পাথরের নিচে জাদুকর চাপা পড়ে আছে সেই পাথরটাকে টুকরো টুকরো করে ভাঙতে হবে, তাহলেই সে মরবে। আর সেই পাথর ভাঙতে পারবে একমাত্র আমাদের জাদুর তলোয়ার। আর এটা শুনেই এলিজা খুশি হয়ে লাফাতে লাফাতে বলে, আরে তলোয়ার তো আমাদের ইভানের কাছেই আছে। কিন্তু ইভানের মুখ তখন শুকিয়ে আমসত্ত্ব। সে আমতা আমতা করে বলে, আসলে আমি তো ওই তলোয়ার দিয়ে বারবার ভবিষ্যতের জন্য পোর্টাল খুলেছি, তাই ওটা চার্জ মানে জাদুর শক্তি আপাতত শেষ হয়ে গেছে। আর এই কথা শুনে সবাই ইভানের উপর চরম আকারের খেপে যায়। মন খারাপ করে ইভান তলোয়ারটা নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর নিজের বোকামির কথা ভাবতে ভাবতেই সে আনমনেই তলোয়ারটা মাটিতে গেঁথে দেয়। আর ম্যাজিক দেখুন, মাটির শক্তি তলোয়ারের ভেতরে ঢুকতে শুরু করে, আর সেটাকে আবারও ফুল চার্জ করে দেয়, মানে মাটির নিচ থেকে রীতিমতো ওয়্যারলেস চার্জিং। ইভান সেটা টেস্ট করার জন্য পাশেই থাকা একটা বিশাল গাছকে এক কোপে কেটে ফেলে। সে তো মহা খুশি, কিন্তু এরপর সে একটা মারাত্মক বোকামি করে বসে। আনন্দে আর লোভে পড়ে সে ব্যাগের বাকি জাদুর ফলগুলো একাই খেয়ে ফেলে। এরপর তলোয়ারটাকে একটা ভারী পাথরের নিচে লুকিয়ে সবার সাথে সেখানে রেস্ট নিতে শুরু করে। ঠিক তখনই বুম, তাদের পাহারাদার সেই প্রহরীর গায়ে একটা তীর এসে লাগে। আসলে বারবারা আর তাদের সেই জাদুকরী সৈনিকের দল তাদেরকে খুঁজে বের করে ফেলেছিল। এলিজা আর কৌশিক আর বাকিরা মিলে আপ্রাণ যুদ্ধ শুরু করে দেয়। এদিকে ইভান দৌড়ে যায় পাথরের নিচ থেকে সেই তলোয়ারটা বের করতে, কিন্তু এ কি, ততক্ষণে সেই কবিরাজ বুড়ির কাছ থেকে চুরি করা ফলগুলোর জাদু শক্তি শেষ হয়ে গেছে। আর তাই সে এখন সেই বিশাল পাথরটাও তুলতে পারছিল না। আর বাকিরা যখন দেখে ইভানের ব্যাগে আর কোনো ফল নেই, তারা আসলে বুঝে যায় ইভান আসলে নিজে কিছুই না, সবই ফলের কারসাজি ছিল। বুড়ি তো রাগে ফায়ার, কিন্তু এদিকে অবস্থা বেগতিক দেখে তাদের সবাইকে সেখান থেকে পালাতে হয়। বারবারা চাইলেই তাদেরকে ধরতে পারতো, কিন্তু সে তাদেরকে পালাতে দেয়, কারণ তার মেইন টার্গেট তো ওই তলোয়ার। বারবারা সৈনিকরা পাথরের নিচ থেকে তলোয়ারটা বের করে তার হাতে এনে দেয়। কিন্তু এখানে এই গল্পের একটা বড় টুইস্ট আছে। বারবারা মনে মনে ভাবে, এই তলোয়ারটা আমি কেন এলিনাকে দেব? এটা দিয়ে তো আমি নিজেই অমর হতে পারবো। এদিকে ইভান আর তার দলবল জঙ্গলে লুকিয়ে আছে। সেই প্রহরীর অবস্থা খুবই খারাপ। কৌশিক বলে ওকে দ্রুত শহরে নিয়ে যেতে হবে। সবাই ইভানের উপর এতটাই রেগেছিল যে তারা তাকে একা জঙ্গলে ফেলেই শহরের দিকে হাঁটতে শুরু করে। ইভান তাদের পিছু পিছু যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই দুই পাহাড়ের মাঝখানে ভূমিধস হওয়ার কারণে সে তাদের থেকে আলাদা হয়ে যায়। ইভান আর তার সাথে থাকা সেই গোলগাল দানবটা ঘুরে ফিরে আবারও আগের জায়গায় চলে আসে, যেখানে ইভান শুধু তার তলোয়ারের খাপটা পড়ে থাকতে দেখে। অন্যদিকে বারবারা তলোয়ারটা নিয়ে যাচ্ছিল। এমন সময় এলিনা এসে তার রাস্তা আটকায়। শুরু হয়ে যায় দুই ডাইনির মধ্যে মারামারির এক পর্যায়ে তলোয়ারটা ছিটকে জঙ্গলের কোথাও পড়ে যায়। বারবারা এলিনাকে বলে, আমি আর জাদুকরের দাসত্ব করতে পারবো না। কিন্তু এলিনা তো ওস্তাদ ডাইনি, সে সাথে সাথেই বারবারের উপর জাদু করে তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর সৈনিকদেরকে পাঠায় তলোয়ারটা খুঁজে বের
করতে। কিন্তু এদিকে তখন জঙ্গলের মধ্যে এক বিশাল গোলগাল আর বোকা দানব সে তলোয়ারটা খুঁজে পায়, আর সে ঘুরতে ঘুরতে তলোয়ারটা ইভানকেই এনে দেয়। তলোয়ার হাতে পেয়ে ইভান তো ফুল কনফিডেন্স নিয়ে সরাসরি হোয়াইট সিটির দিকে ফিরে আসে। সেখানে গিয়ে সে দেখে ডাইনিদের বশ করা সেই সৈন্যগুলো শহরে তাণ্ডব চালাচ্ছে। ইভান তলোয়ার নিয়ে একাই যুদ্ধ করে। একটু পরেই তার বন্ধুরাও সেখানে চলে আসে, আর বুড়ি তার সেই জাদুর ওষুধ দিয়ে সেই সৈনিককেও সুস্থ করে ফেলেছে। সবাই মিলে ধুমধাম ফাইট শুরু করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে সেই ফুটবল আকারের দানবটা একটা বিশাল পাথরের দিকে ইশারা করে বোঝায় এই পাথরটাকেই মনে হয় ভাঙতে হবে। ইভান কোপ মারে, কিন্তু কিছুই হয় না। ঠিক তখনই এক সৈন্য পেছন থেকে এসে কোপ দিয়ে কৌশিকের মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। কিন্তু ভাই, জাদুর জগৎ বলে কথা, মুন্ডু কাটা যাওয়ার পরেও কৌশিক কথা বলছিল, আর সে আঙ্গুল দিয়ে আসল পাথরটা দেখাচ্ছিল। আসলে আগেই বলেছিলাম কৌশিক তো অমর ছিল। যাই হোক, ইভান এবার আসল পাথরের দিকে দৌড় দেয়, আর কৌশিক তার কাটা মাথাটা আবারও ঘাড়ে জোড়া লাগানোর চেষ্টা করে। আর এমন সময় সেখানে এন্ট্রি নেয় ডাইনি এলিনা। সে তার জাদুর ধাক্কায় কৌশিক আর দানবটাকে অনেক দূরে ছিটকে ফেলে দেয়। এদিকে ইভান তলোয়ার উঠিয়ে জাদুর পাথরটাকে ভাঙতেই যাবে। ঠিক সেই মুহূর্তে কৌশিকের আসল স্মৃতি মনে পড়ে যায়। সে চিৎকার করে বলে, ইভান থামো, ওই পাথর ভাঙলে জাদুকর মরবে না, বরং সে আজাদ হয়ে যাবে। কিন্তু ভাইরে ভাই, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইভান এক কোপে পাথরটা দুই টুকরো করে ফেলে, আর বুম, চারিদিকে বিশাল আলো ছড়িয়ে পড়ে। আর মাটির নিচ থেকে সেই ভয়ঙ্কর জাদুকর শয়তান মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে সে ইভানকে মারতে যায়। তখন কৌশিক সামনে এসে বলে, তোমার রাগ তো আমার ওপর, আমাকে শাস্তি দাও। আমি বুঝেছি অমরত্ব কোনো আশীর্বাদ না, অভিশাপ। কিন্তু জাদুকর তার কোনো কথাই শোনে না। সে তাকে মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলে। এরপর একে একে সে তার জাদু দিয়ে ইভানের সব বন্ধুদেরকে মাটির নিচে জীবিত কবর দিতে শুরু করে। ইভান অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারে না। যখন সব আশা প্রায় শেষ, তখন হঠাৎ ইভানের বাবার একটা কথা তার মনে পড়ে, আমাদের সব শক্তি এই মাটি থেকেই আসে। ইভান চোখ বন্ধ করে মাটির শক্তি নিজের ভেতরে টানতে শুরু করে, আর জাস্ট লাইক দ্যাট সে বিশাল পাওয়ারফুল হয়ে জাদুকরের বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসে। তখন ইভানের মাথায় একটা মাস্টার প্ল্যান আসে। সে ভাবে, মাটি যদি আমাকে শক্তি দেয়, তাহলে তো জাদুকরকেও এই মাটি শক্তি দিচ্ছে। আর এটা ভেবেই সে জাদুকরকে মাটি থেকে শূন্যে ছুঁড়ে ফেলে দেয়, যাতে সে দুর্বল হয়ে যায়। এরপর ইভান তার তলোয়ার দিয়ে ভবিষ্যতের পৃথিবী, মানে আমাদের আজকের পৃথিবীতে যাওয়ার একটা পোর্টাল খুলে ফেলে, আর জাদুকরকে টানতে টানতে সেখানে নিয়ে যায়। ভাই, ইভান এখানে যেই লেভেলের ব্রেন খাটিয়েছে না, জাদুকর সোজা এক মেট্রো সিটিতে এসে মাটি থেকে শক্তি নেওয়ার চেষ্টা করে। কিন্তু ইভান হেসে বলে, এটা তোমার জগৎ না বাপু, এখানে চারিদিকে শুধুই কনক্রিট, ঢালাই আর বড় বড় বিল্ডিং এর বেসমেন্ট। এখানে মাটি কোথায় পাবে? মাটির ছোঁয়া না পেয়ে জাদুকর দুর্বল হতে হতে এক পর্যায়ে ছাই হয়ে বাতাসে উড়ে যায়। আর মরার আগে সে টিপিক্যাল ভিলেনদের মতো একটা ডায়লগ দিয়ে যায়, আমি আবারও ফিরে আসবো। জাদুকর মারা যাওয়ার সাথে সাথেই জাদুর জগতে সব কালো জাদু শেষ হয়ে যায়। মাটির নিচে চাপা পড়ে থাকা সবাই আবার সুস্থভাবে বেরিয়ে আসে। বারবারা আর অন্য সৈনিকরাও জাদুর কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায়। এলিনা বুঝতে পারে আজ আর তার ডাল গলবে না, তাই সে তোমাদেরকে দেখে নেবোটাই ভাব নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শহরের সব মানুষ খুশিতে ইভানকে তাদের নতুন রাজা হিসেবে মেনে নেয়। এলিজাও খুশি, বন্ধুরাও খুশি, আর রাজ্যও নিরাপদ। আর এভাবেই হাসি আনন্দে আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে এই গল্পের আরেকটা পার্ট আছে। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে, তাহলে পরের পার্টের জন্য কমেন্ট করতে পারেন। একটু খেয়াল করে দেখেছেন কি, জাদুর তলোয়ার হোক বা আমাদের হিরো ইভান, বিপদের সময় সবার শক্তির মূল উৎস ছিল ওই মাটি। আমাদের বাস্তব জীবনেও এই বিষয়টা একেবারেই সত্যি। আমরা জীবনে যত বড়ই হই না কেন, যত আধুনিক শহরেই থাকি না কেন, নিজের শেকড় বা মাটিকে কখনোই ভুলে যাওয়া উচিত না। নিজের শেকড়ের সাথে, পরিবারের সাথে যুক্ত থাকলেই মানুষ ভেতর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। আর শেকড় ভুলে গেলে ওই জাদুকরের মতোই কনক্রিটের শহরে গিয়ে আমাদেরকেও হাসফাস করতে হবে। দ্বিতীয়ত, ওই যে কৌশিকের চরিত্রটা, সে লোভ করে জাদুকরকে ধোকা দিয়ে অমর ঠিকই হয়েছিল, কিন্তু 5000 বছর পর সে ঠিকই বুঝতে পারে লোভ আর ধোকা দিয়ে পাওয়া জিনিস আসলে জীবনে শান্তি নিয়ে আসে না, বরং সেটা এক বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। আর সব থেকে ইম্পর্টেন্ট লেসন হলো ইভানের সেই মাস্টার মাইন্ড প্ল্যান। সব যুদ্ধে যে গায়ের জোড়া তলোয়ার দিয়ে জিততে হবে এমন কোনো কথা নেই। জীবনে যখনই কোনো বড় সমস্যা বা দানব সামনে এসে পড়বে, তখন ভয় না পেয়ে ইভানের মতো একটু ঠান্ডা মাথায় বুদ্ধি খাটাবেন। দেখবেন আপনার ওই একটুখানি উপস্থিত বুদ্ধি গায়ের জোরের থেকেও বেশি কাজ করবে, আর বড় বড় সমস্যার সমাধান চুটকিতে করে দেবে। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান ভাই। তিনি বলেছিলেন, ভাই আমি আপনাকে অনেক কমেন্ট করেছি, একটা রিপ্লাই পেলাম না, আশা করি রিপ্লাই দেবেন। এই তো রিপ্লাই দিয়ে দিলাম। আর কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।